তো ডাব্লিউবিসিএস হওয়ার পেছনে মূল যে কারণটা ছিল সেটা হচ্ছে একটা চাকরি আমার দরকার। যখন তুমি র্যাঙ্ক 1 বা তোমার একটা সেই জায়গায় একটা মানে প্রচন্ড রকম ভালো একটা সাফল্য এলো, সেক্ষেত্রে অনেকেই ভাবে হয়তো প্রথম থেকেই প্ল্যান ডাব্লিউবিসিএস এখানে অনেকটাই মানে শুনতে হয়তো কিরকম লাগবে বা এখন পেয়ে গেছি বলে হয়তো সবাই ভাববে বলছি যে আমি রাস্তাতে কিন্তু প্রচুর পড়েছি, সেটা অটোতে হোক, মেট্রোতে হোক, বাসে হোক। আমি প্রচুর কোশ্চেন এইসব জায়গাতে সলভ করেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথস। আমি সোমনাথ নন্দী। আজকের এই চ্যানেলে তথাকথিত ভাবে আমি ক্লাস নিয়ে তোমরা জেনে থাকো, কিন্তু আজকে কিন্তু ক্লাসের কোনো ভিডিও নেই, দেখতেই পাচ্ছ সেটআপটা দেখে। কারণ আজকে আমাদের সাথে আছে একজন স্পেশাল গেস্ট। গেস্ট বলবো কি বলবো না সেটাও একটা দ্বিধার, কারণ যে আছে সে অত্যন্ত স্নেহের এবং খুব কাছের অত্যন্ত প্রিয় ছাত্র সৌভিক চক্রবর্তী। সৌভিকের নাম হয়তো তোমরা অনেকেই যারা ডাব্লিউবিসিএস কিংবা রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষার সাথে যুক্ত, তারা হয়তো সৌভিকের নাম অলরেডি শুনেছো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছো। সৌভিক ডাব্লিউবিসিএস 2023 পরীক্ষায় সফল হয়েছে এবং শুধু সফল হয়নি, সেখানে এক্সিকিউটিভ ডাব্লিউবিসিএস গ্রুপে এক্সিকিউটিভ র্যাঙ্ক 1 এবং কম্বাইন্ড মেরিট লিস্টে র্যাঙ্ক হচ্ছে 2। তো সেই জায়গায় দাঁড়িয়ে সৌভিককে আমরা পেয়েছি আজকে আমাদের সাথে রয়েছে সৌভিক। তো সৌভিকের কিছুটা জার্নি বা কিছুটা পরিশ্রম আমরা চোখের সামনে থেকে দেখেছি ক্লাসে, কিন্তু ক্লাসের বাইরেও একটা জার্নি থাকে। একটা জার্নি থাকে তার পরিবার থেকে, তার প্রিপারেশন, তার কর্মজীবন বা যেটুকু মানে পড়াশোনার পাশাপাশি যেটুকুই একটা ক্যান্ডিডেট করে থাকুক না কেন, সেখানে আরো একটা জার্নি থাকে। তো সেই পুরোটা জুড়ে হচ্ছে তো একটা সফলতা। সেই পুরো সফলতার গল্পই আমরা শুনবো। এখানে কোনো ইন্টারভিউ নেই, এটা নিছকই একটা আড্ডা, এবং সেই আড্ডার মারফতে আমরা জেনে নেবো সৌভিকের এই সাফল্যের কথা। তো প্রথমেই আমি সৌভিককে ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম সৌভিক। তো সৌভিককে প্রথমেই আমি বলবো যে সৌভিক, হ্যাঁ থ্যাংক ইউ। তো তোমাকে দীর্ঘদিন ধরে আমি ব্যক্তিগতভাবে চিনি। যারা আমাদের এই ভিডিওটা দেখছে তারা কিন্তু চেনেন, তারা অনেকেই নতুন এই প্রিপারেশন ডাব্লিউবিসিএস কেউ শুরু করবে বা করতে চাইছে। তো অনেকেই তোমাকে দেখে বা আরো অন্যান্য যারা সফল হয়েছে তাদেরকে দেখে ইন্সপায়ার হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আমি জানতে চাইবো, তোমাকে এই জার্নি বা ডাব্লিউবিসিএস পরীক্ষা বা ডাব্লিউবিসিএস হওয়ার যে ইচ্ছা বা সফলতা পেতেই হবে এরকম যে এটা করতে কে ইন্সপায়ার করেছে, মানে তোমার এই ডাব্লিউবিসিএস কেন, ওয়াই? আমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করি তখন থেকেই যে ডাব্লিউবিসিএস এর কথা ভেবেছি বা সিভিল সার্ভিসের কথা ভেবেছি সেরকম নয়। আমি অনেক পরে এখানে এই ফিল্ডে এসেছি। তো আমার প্রিপারেশন শুরু হয়েছে যখন আমার 26-27 বছর বয়স, তখন। এখন আমার 31 বছর বয়স। তো ডাব্লিউবিসিএস হওয়ার পেছনে মূল যে কারণটা ছিল সেটা হচ্ছে একটা চাকরি আমার দরকার ছিল। কারণ একটা ফাইন্যান্সিয়াল টার্মোয়েলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, সেটা যখন একটু স্টেবিলাইজড হয়েছে তারপরে আমার একটা চাকরি দরকার ছিল। আর ডাব্লিউবিসিএস সম্পর্কে আমি তখন জানতে পারি, সেই কারণেই আমার ডাব্লিউবিসিএস হওয়া বা পরীক্ষায় দেওয়া। আলাদা কোনো স্পেসিফিক রিজন আমার ছিল না যে এই কারণে আমি ডাব্লিউবিসিএস হতে চাই। তো যেটা খুব বেসিক আমার একটা দরকার সেটা একটা চাকরি। আর যখন জানতে পারি যে ডাব্লিউবিসিএস নামক একটা পরীক্ষা আছে, তো সেটার প্রতি মনোযোগ দেওয়া শুরু করি। আচ্ছা, তুমি কি ডাব্লিউবিসিএস ছাড়াও মানে ডাব্লিউবিসিএস এর পাশাপাশি আরো যে সরকারি চাকরি হতো তার কি প্রিপারেশন নিয়েছিলে বা পরীক্ষাগুলো বসছিলে, এটা একটু জানতে চাইবো। কারণ অনেকেই ভাবে যখন তুমি র্যাঙ্ক 1 বা তোমার একটা সেই জায়গায় একটা মানে প্রচন্ড রকম ভালো একটা সাফল্য এলো, তাহলে সেক্ষেত্রে অনেকেই ভাবে হয়তো প্রথম থেকেই প্ল্যান ডাব্লিউবিসিএস। অনেকের কি থাকে, কেউ সিজিএল, কেউ রেলওয়ে, বিভিন্ন থাকে, মানে একটু এদিক ওদিক করে। তোমার কি প্রথম থেকেই ডাব্লিউবিসিএস টাই, মানে তুমি কি ডাব্লিউবিসিএস ছাড়া, তুমি তো বললে সরকারি চাকরি যে কোনো একটা হলেই হলো এই চিন্তাধারা থেকে তুমি শুরু করেছো, তাহলে তুমি কি অন্যান্য পরীক্ষায় তুমি মানে অ্যাপিয়ার হচ্ছে? না, আমি 2022-এ ডাব্লিউবিসিএস দিই। শুধু ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেডই আমার প্রিপারেশন ছিল। যখন আমার ডাব্লিউবিসিএস এর মেন্স হয়ে যায় 2022-এ, তারপরে আমি পিএসসির বাকি পরীক্ষাগুলো দিই বা 2023-এর যে ডাব্লিউবিসিএস, যেটা রেজাল্ট আমাদের রিসেন্টলি বেরিয়েছে, সেটা দিই। তো আমার মেন ফোকাস অলওয়েজ ছিল ডাব্লিউবিসিএস হওয়া। এবং যখন আমি প্রিপারেশন শুরু করে দিই আমি ডাব্লিউবিসিএস ছাড়া কিছু ভাবিনি, কিন্তু মেন্স হয়ে যাওয়ার পর আমি পিএসসির বাকি পরীক্ষা দিয়েছি। তো এটা একটা দিক।
আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, ওদের কিন্তু বিশ্বের 2022-এও সিলেক্টেড রেভিনিউ ডিপার্টমেন্ট নিয়ে সিলেক্টেড, এই জায়গা থেকে কিন্তু সফলতা। আচ্ছা, আমি তো একটু মানে কি বলবো, একটু টাইম তুমি যখন প্রথম জানতে পারলে তুমি 2022 মানে 2022 তোমার সিলেক্ট হয়েছে, তখন তখন হলো একটা সরকারের হাতে আছে, ডাব্লিউবিসিএস রিভিউ ডিপার্টমেন্টে তোমার আছে, মানে আর মানে তো সেই জায়গায় তুমি যখন বিশেষ করে 2022 তখন প্রথম মুভমেন্টটা তুমি এক্সারসাইজ করতে চাই। মানে হচ্ছে একটা আমি মধ্যবিত্ত ছেলে কাছে একটা বিশাল স্বপ্ন, সেখানে তোমার প্রথম রেজাল্ট দেখি। 2022-এরটা বলবো। হ্যাঁ, 2022 টা আগে বলছি, কারণ ব্যক্তিগত ভালো দিও, আমি 23 টা প্রথম আছে, তখন একটা আছে, তো আমার মনে হয় প্রথম চাকরি 2022-এর রেজাল্ট যখন বেরোয় মানে সেই আনন্দটা অনেক বেশি ছিল 2023-এর রেজাল্টের থেকে, কারণ সেটা প্রথম বার পরীক্ষা দেওয়া, গ্রুপ এতে সিলেক্ট হওয়া। তো সেই আনন্দটা মানে সেটা অত্যন্ত আনন্দের মুহূর্ত ছিল, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। যখন আমি পিডিএফ পাই, সেখানে দেখি ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসে সিলেক্ট হয়েছি, মানে গ্রুপ এ সার্ভিস একটা, প্রথমবারের জন্য মেন্স, প্রথমবারের জন্য ইন্টারভিউ পরীক্ষা দেওয়া হয়েছিল প্রথমবারের জন্য। তো সেই মুহূর্তে যেটা মনে হয়েছিল সেটা মানে সেই ইমোশনটা কোনোভাবেই ভাষায় প্রকাশ করা যাবে না। এতটাই আনন্দ সেই মুহূর্তে আমি হয়েছিলাম, আমার বাড়ির সবাই হয়েছিল, চেনা পরিজন যতজন আছে, বন্ধু বান্ধব, স্টুডেন্ট, সবার কাছে তো আমি আরেকটা জিনিস তোমাকে দেখাতে বলবো, অনেক ভাবে আমি এবছর রেজাল্টটা দেখলাম, তো তোমার একটু জানি তুমি একটু সেগমেন্ট থেকে আসছো, এবং সেখানে অপরচুনিটি তো তুমি আর করো না কেন, তোমার যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা তুমি চাকরি চাইছিলে, সেই জন্য তোমার মানে ব্যাকগ্রাউন্ড একটু আমাদের সাথে একটু শেয়ার দাও। একবার একটু রিপিট করবেন প্রশ্নটা। আমি 2013 সালে এইচএস পাস করি, আমার সায়েন্স ছিল। তারপরে আমি 2017-তে গ্রাজুয়েশন হয়ে বিটেক করি আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। বিটেক করার পর আমি কলেজ থেকে ইউনিভার্সিটি এন্ট্রি স্কিম বলে একটা ইন্ডিয়ান নেভির একটা কোর্স হয়, সেটার মাধ্যমে আমি ইন্ডিয়ান নেভিতে সিলেক্ট হই। তারপর এসএসবি তে অ্যাপিয়ার করি, তো মেডিকেল রিজনে তখন ফিরে আসতে হয়। এরপরে আমি 2019 গেট দিই, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ হয় না। 2020-তে আমি গেট পাস করি। তো ইনিশিয়ালি এমটেক করারই প্ল্যান ছিল, কিন্তু সেই মুহূর্তে যেটা আমি শুরুতেই বললাম, একটা ফাইন্যান্সিয়াল টার্মোইল ছিল, সেই কারণে আমার করে হয়ে ওঠেনি এমটেকটা। আর অনেক পরে, বেশ কিছুদিন বাদে আমি এই ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনে আসি। মানে সত্যি মানে অনেকে তাহলে বুঝতে পারছো, যদি তোমার নিডস থাকে যারা আছো, তাহলে সেই নিডসটাকে যেহেতু নিডস থাকে, তার সাথে কিন্তু অনেক কিছু অব্দি যাওয়া যায়, এটা কিন্তু একটা উদাহরণ। তো সৌভিক আমি জিজ্ঞেস করবো, অনেকে প্রিপারেশন নেই, জিজ্ঞেস করে স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি আমি কিন্তু মনে করি যে প্রত্যেকটা স্টুডেন্টের তাদের পরিবেশ, তাদের আর্থিক মানে অবস্থা, তাদের সামাজিক অবস্থা, কোন সমাজ থেকে আসছে, মানে তার চারপাশের অবস্থা এবং সবই ডিপেন্ড করে। তো তুমি একজন দাদা হিসাবে বা একজন মেন্টর হিসাবে তোমার যারা জুনিয়র আছে বা ভাই বোনরা আছে, তারা যারা এডুকেশন চাইছে, তাদের মানে কি বলতে চাও, মানে কিভাবে তারা প্রিপারেশনটা শুরু করবে, মানে এই আজকে প্রথমেই একটা ভেবে নেই যে সত্যি পিছিয়ে অনেক এত বড় সিলেবাস অনেকে শেষ করতে পারে না, শেষ করতে পারে না। তো এই বিষয়টা বলেছে আজকে তারা ডাব্লিউবিসিএস নিয়ে ভাবছে, তো কিভাবে আইডিটা শুরু করবে? তো যে কোনো, শুধু ডাব্লিউবিসিএস বলে না, যে কোনো সাবজেক্ট পরীক্ষার প্রিপারেশন আমরা যখন শুরু করি, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় সেটা সিলেবাস। তো আমাদের প্রিলিমস এর মেন্স এর যে সিলেবাস আছে, সেই সম্পর্কে আমাদের জানতে হবে, খুব ভালো করে জানতে হবে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে পিওয়াইকিউর গুরুত্ব এখানে মানে অপরিসীম গুরুত্ব এখানে।
কারণ PYQ দেখে দেখে আমি আমার প্রিপারেশনের ক্ষেত্রে বলতে পারি যে আমার প্রিপারেশনটা অনেকটাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড। আমি যে সব পড়েছি সেটা নয়, প্রচুর কোশ্চেন সলভ করেছি, প্রচুর MCQ করেছি, করে করে আমি মানে ধাতস্থ হয়ে গেছিলাম যে কোথা থেকে প্রশ্ন আসছে, কোথা থেকে একেবারেই আসে না। তো যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে হতে পারে, আমাদের 8টা সাবজেক্ট পড়তে হয়, বা মেন্সের কথা যদি বলি 1600 নম্বরের আমরা পরীক্ষা দিই, মেন্সে আরো বেশি সাবজেক্ট রয়েছে আমাদের। তো ওই সিলেবাসটা খুব গুরুত্বপূর্ণ, এবং প্রিভিয়াস ইয়ার প্রশ্ন একই রকম ভাবে সিলেবাসের আইডিয়া থাকাটা যেরকম গুরুত্বপূর্ণ, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পর্কেও আইডিয়া থাকাটা খুব জরুরি এখানে। সেটা শুধুমাত্র আমাদের যে পেপার 3, পেপার 4, 5, 6 সেটার নয়, এমনকি ডেসক্রিপটিভ যে বাংলা ইংলিশ থাকে আমাদের পেপার 1, পেপার 2, আর অপশনাল যে দুটো পেপার থাকে সেখানেও প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কি এসছে, কোন চ্যাপ্টার থেকে কি এসছে, সেইগুলো যদি খুব ভালো করে না জানা থাকে তাহলে প্রিপারেশনটা আমার মনে হয় যে অর্ধেক থেকে যায়। কারণ যখন আমরা পড়া শুরু করি তখন তো আমরা মেন্স বা ইন্টারভিউর কথা ভেবে পড়ি না। কিন্তু যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমি যদি জিওগ্রাফি পড়ছি, তো আমি এই ওয়াটার বডিজ পড়ছি বা লেক, ড্যাম, ওয়াটারফল এসব পড়ছি। তো এরকম প্রচুর উদাহরণ রয়েছে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আমরা দেখে এসেছি, যেটা হয়তো মেন্সে এসছে তারপরে প্রিলিমসে এসছে, কখনো একটা প্রশ্ন যেটা প্রিলিমসে এসছে পরবর্তীকালে মেন্সে এসছে। তাহলে সেভাবে সেগ্রেগেট আমরা করতে পারি না শুরুতে যখন আমরা পড়া শুরু করছি। তো হলিস্টিক অ্যাপ্রোচ যেটা আমরা বলি সেইটা এখানে খুব দরকার, যে আমি যখন যেটা পড়ছি সেটা আমি এইভাবে পড়ি যেটা আমার মেন্স অব্দি কাজে লাগবে, বা পরবর্তীকালে যে পার্সোনালিটি টেস্ট হয় সেখানেও কাজে লাগবে। তো সবার স্ট্র্যাটেজি আলাদা হয় স্যার, কিন্তু একটা কথা বলতে পারি সেটা হলো ওই লেগে থাকতে হবে। তো আর নিজের স্ট্র্যাটেজি নিজেকেই একটু তৈরি করতে হবে, কারণ সবার সার্কামস্টেন্সেস আলাদা। আমি যেভাবে পড়েছি আর 5 জন হয়তো সেভাবে পড়বে না, বা আহ, যে যার কারোর কাছে হয়তো দিনে 5-6 ঘন্টা পড়ার সময় আছে, কারো 4 ঘন্টা আছে, কারো 10 ঘন্টা আছে। সেই সময় মতো সে নিজে কতটা সময় পড়তে পারছি, কতটা সময় বার করতে পারছি নিজের ডেইলি লাইফ থেকে, সেইটা খুব গুরুত্বপূর্ণ, এবং নিজেকে বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। আর নিজের প্রতি সৎ থাকাটা, মানে আমি যদি স্ট্র্যাটেজি বলতে যাই তাহলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সৎ থাকা, নিজের প্রতি সৎ থাকা। সেই এর থেকে বড় কিছু আর হয় না, কারণ আমি কোথায় দাঁড়িয়ে আছি সেটা আমার থেকে ভালো কেউ জানে। আর স্ট্র্যাটেজি একটা কথা বলতে পারি স্ট্র্যাটেজির ক্ষেত্রে, যে সে আমি প্রিলিমস হোক বা মেন্স হোক বা ইন্টারভিউ হোক, মানে পার্সোনালিটি টেস্ট হোক, এখানে মক টেস্টের মক টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। এটা কোনো যে কোচিং ইনস্টিটিউট থেকে আমাকে মক দিতে হবে সেরকম নয়। কলেজ স্ট্রিটে প্রচুর বই পাওয়া যায়, মানে আমি কলেজ স্ট্রিট থেকে কিনেছি বলে বলছি, নয় তো আমরা অনলাইনেও বই পেতে পারি। তো সেই বইগুলো থেকে MCQ করে যাওয়া, বা সেখানে যে ডেসক্রিপটিভ কোশ্চেন থাকে বা অপশনাল প্রশ্ন থাকে সেগুলো কন্টিনিউ করা, লেখা, আর নিজেকে ইভ্যালুয়েট করা। কারণ যতক্ষণ না আমি মক টেস্ট দিচ্ছি, সেটা যে কোনো জায়গায় মক টেস্ট হতে পারে, ততক্ষণ আমরা নিজের ইভ্যালুয়েশন সম্পর্কে খুব একটা ভালো ধারণা থাকে না। তো মক দিতে দিতেই প্রিপারেশন আরো ভালো হয়, কারণ মক দিতে দিতে আমরা বুঝি কোন জায়গাটায় আমার খামতি থেকে গেছে, বা কোন জায়গাটায় আমি একটু ধীরে ধীরে মার্কস গেইন করছি, স্ট্রং হচ্ছি। তো স্ট্র্যাটেজির একটা ইম্পর্টেন্ট জায়গা হলো মক টেস্ট। সেটা প্রিপারেশনের যে কোনো স্টেজে হতে পারে। মক টেস্টের কোনো স্পেসিফিক ভালো সোর্স বলে কিছু নেই, সব কোশ্চেনই ভালো, সব বই ভালো। প্রচুর ম্যাগাজিন আছে যেগুলো আমরা পাই, সেই ম্যাগাজিন থেকে দেওয়া যেতে পারে। প্রচুর খবরের কাগজ আছে যেখানে কোশ্চেন থাকে পেছনে, কর্মক্ষেত্রে পেছনে কোশ্চেন দেওয়া থাকে। তো যেখান থেকে প্রশ্ন পাবো সেই প্রশ্ন করা, আর এই নিজের প্রতি সৎ থাকা, নিজের প্রতি সৎ থাকাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ নিজে যদি নিজেকে না বুঝি, তো আলটিমেটলি যেহেতু একটু দীর্ঘমেয়াদী প্রসেস, আমাদের একটু সময় লাগে পরীক্ষাগুলো হতে, রেজাল্ট বেরোতে। মানে আমি 2022 আর 23-এর রেসপেক্টে বলছি, যে একটা লম্বা সময় লেগেছে আমাদের প্রিপারেশন, মানে পরীক্ষা শেষ হতে। তাই নিজের প্রতি সৎ থাকাটা খুব গুরুত্বপূর্ণ, নয় আচ্ছা, তুমি লম্বা জার্নিটা কন্টিনিউ করা খুব মুশকিল হয়ে যাবে। একদম সত্যি এই রাস্তাটা কথা বলছি যে নিজের প্রতি সচেতন থাকা অবশ্যই দরকার। অনেকে শুরুতে একটু ক্লান্ত হয়ে যায়, মানে রুটিন মেনটেন করতে পারে না। তো ডেইলি রুটিন করাটাকে মানে কতটা দরকার, বা রুটিন মানে পড়ানো তোমার কাছে কি ছিল, রুটিন মেনে করতে নাকি ওই তোমার যেহেতু স্টাইলের পার্ট আছে যে টিউশন পড়া, তুমি টিউশন পড়া পাঠে রিভিশন করতে একটু সময় লেগেছে। তো তোমার কাছে কিরকম ছিল, রুটিন কতটা ভালো করতে পারছেন, প্রার্থীদের জন্য কি বলবো? স্যার এইটা আবার মানে পার্সন টু পার্সন ভ্যারি করবে, সে রুটিন করে পড়বে কি পড়বে না। তো একটা কথা বললাম যে আমি কতটা টাইম ইনভেস্ট করতে পারবো সারাদিনে। মানে আমি স্টুডেন্ট হতে পারি, আমি ওয়ার্কিং প্রফেশনাল হতে পারি, আমাকে নিজের জায়গাটা বুঝতে হবে।
যদি আমার ক্ষেত্রে বলি, মানে আমার তো দিনের অনেকটা সময়, মানে প্রায় মানে 70% বা 60% অফ দ্য ডে আমি টিউশনই পড়াতাম। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম ছিল, কিন্তু যার সময় আছে আমার মনে হয় তার রুটিন করেই পড়া উচিত। একটু ডিটেলড প্ল্যান করা উচিত যে আমি কতদিনের মধ্যে কোন পার্টটা শেষ করব, কিভাবে রিভাইজ করব। কারণ যদি একটা রুটিন আমরা চক আউট করে রাখি তাহলে ওই মাথায় একটু টেনশন থাকে, পড়তে হবে এই ব্যাপারটা। তো একটু একটু টেনশন থাকা ভালো, তাহলে আনন্দ একটু কম করা যাবে। মানে ডেফিনেটলি আনন্দ করেও চাকরি পাওয়া যায়। আমার ক্ষেত্রে যেমন সময় খুব কম ছিল, তাই এই জিনিসটাকে আমি দূরে সরিয়ে রেখেছিলাম। তো রুটিন করেও পড়া যেতে পারে, বা আমি যেমন পড়েছি আমি সাবজেক্ট ওয়াইজ পড়েছি। আমি হিস্ট্রি দিয়ে পড়া শুরু করেছি, যতদিন না হিস্ট্রি শেষ হয়েছে আমি হিস্ট্রি পড়েছি। তারপরে আমি জিওগ্রাফি পড়েছি, তারপরে পলিটি পড়েছি, তারপর ইকোনমি পড়েছি। এবার এর মাঝে মাঝে যে সময়গুলো পেতাম আমি পিরিয়ডিক্যালি রিভাইজ করতাম আগের জিনিসগুলো, বা যখন কিছুই পড়তে পারতাম না, এরকম প্রচুর দিন গেছে যে আমার সারাদিনে মানে আমি কিছুই পড়তে পারিনি। কিছু না পড়লেও আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতাম, মানে আমি কমপ্লিটলি ডিট্যাচ হতাম না। বা আমি অনেকদিন হয়তো হিস্ট্রি পড়তে পারছি না, কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতাম। ইউটিউবে প্রচুর সোর্স আছে, গুগলে প্রচুর ওয়েবসাইট আছে, যে কোনো ওয়েবসাইট থেকে আমরা এগুলো দেখতে পারি। তো ওই রুটিন বানানো বা স্ট্র্যাটেজি সেটা সম্পূর্ণ নিজের ওপর নির্ভর করছে আসলে। মানে আমি একটা কথা খুব মানে বারবার বলি যে হাউ ব্যাডলি আই ওয়ান্ট সামথিং টু হ্যাপেন। মানে আমি তো খুব ডেসপারেট টাইমে পড়া শুরু করেছি, আমার লাগতোই এরকম একটা ব্যাপার। তো যেহেতু আমার মানে আর অপশন ছিল না অন্য কিছু করার, তো আমি আমার মতো করে সময় বার করতাম বা আমার মতো করে রুটিন বানাতাম। একদমই তাই, মানে খিদে থাকে তোমার অটোমেটিক্যালি তোমরা কেউ দেখিয়ে দেয়, মানে পছন্দ হয় কোনো লক্ষণ বস্তু দেখে। আহ, একটা জিনিস আমি প্রায় স্টুডেন্টদের বলতে শুনেছি যে তুমি ভাবে সাবজেক্ট করেছো, অনেকে এরকম করে যে প্রথমে ফিলিংস এর জন্য ওরা তুমি তো feelings এ দেখবে। তো অনেকে এখন দেখছে না যে অপশনটা ফিলিংস কিভাবে হচ্ছে তার থেকে পড়তে শুরু করেছে। তোমার থেকে যে মানে আমি বলি বেশি বাংলা ইংলিশ কম্পালসারি এবং অপশন, এটা কিন্তু একদম থেকেই শুরু করেছে ভালো হয়। আহ, যেহেতু 2022-এর মেন্স হয়েছিল আমাদের খুব সম্ভবত 2023-এর অক্টোবরে শেষ হয়েছিল। 3-4 তারিখ হয়তো পরীক্ষা শেষ হয়েছিল। আর 2023-এর প্রিলিমস ছিল ডিসেম্বরের 23-24 তারিখ কি 22 তারিখ এরকম। আমি এর জন্য বলছি যে আমার তাহলে এই অপশনাল বা ডেসক্রিপটিভ এর ব্যাপারটা আমি বলতে পারবো। তো 2022-এর প্রিলিমস আমাদের শেষ হয়েছিল খুব মানে প্রিলিমস হয়েছিল বোধহয় 19শে জুন খুব সম্ভবত। তো 19শে জুন বা ওরকম টাইমে 19-20 তারিখ জুন এরকম শেষ হয়েছিল। তো সেই সময়টা থেকে শুরু করে আমি প্রায় 2-3 মাস এই হিস্ট্রি জিওগ্রাফি যা জানতাম তা আরো ভালো করে পড়েছিলাম। আমি এখনো আমি জাস্ট টাইম লাইনটা দিচ্ছি বোঝানোর জন্য আমার প্রিপারেশনটা কিরকম ছিল। তারপরে সেপ্টেম্বর আগস্ট বা সেপ্টেম্বরের শেষ থেকে প্রায় 2-3 মাস আমি শুধু বাংলা পড়েছিলাম। এবার শুধু বাংলা মানে শুধু বাংলায়, আর আমি নিজে একটু বাংলায় কাঁচা, খুব ভালো যে লিখতে পারতাম সেটা নয়, আমি লিখে 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 তৈরি করেছিলাম। তো আমি টানা 2-3 মাস বাংলাই পড়েছিলাম। বাংলা আমি টিউশন নিয়েছিলাম একজনের কাছে, এক স্যারের কাছে, নেমো স্যারের কাছে, প্রশান্ত নেমো। এবং হচ্ছে যে আমি কলেজ স্ট্রিট থেকে দুটো বই কিনেছিলাম, সেই বই দেখে দেখে লিখতাম। তো তারপরে আমি সেম জিনিস ইংলিশে করি, যে একইভাবে ইংলিশের প্রিপারেশন করি। তো এইটা করতেই আমার ইংলিশ বাংলার জন্যই 4-5 মাস চলে যায়। আর ইন দ্য মিন টাইম আমি সাইকোলজি পড়া শুরু করেছিলাম, সেটাও হচ্ছে অগাস্ট সেপ্টেম্বর থেকে সাইকোলজি পড়া শুরু করেছিলাম। তো আমি যদি ওই অগাস্ট সেপ্টেম্বর থেকে পরের বছর মানে 2023-এর ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এরকম টাইমটা দেখি, আমি কিন্তু ডেসক্রিপটিভই পড়ছি। মানে সেটা পেপার 1 পেপার 2 বাংলা ইংলিশ হতে পারে, অথবা অপশনাল সাইকোলজি অপশনাল আমার ছিল সেটা। মাঝে কিন্তু আমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি বা কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে এই কিছুই কিন্তু পড়িনি। এটা এর জন্য বলা আমি যখন 2022-এর প্রিলিমস এর জন্য পড়েছিলাম, তখন কিন্তু এই 4টে সাবজেক্ট আমি মারাত্মক মানে খুব ভালোভাবে পড়েছিলাম। এখনো অব্দি এই 4টে সাবজেক্ট থেকে আমি যা জানি সেটা হচ্ছে 2022-এর প্রিলিমসে যা পড়েছি তাই। কারণ আমার কাছে পড়ার টাইমটা যেহেতু কম ছিল, আর চাকরিটা আমার কাছে প্রাইমারি ইম্পর্টেন্স ছিল না। আমার কাছে প্রাইমারি ইম্পর্টেন্স ছিল যে আমাকে সার্টেন অ্যামাউন্ট অফ মানি রোজগার করতেই হবে, তার সাথে প্রিপারেশন। তো আমি নিজেকে ওইভাবে তৈরি করেছিলাম। তো এবার
বাকি সাবজেক্ট যে আমি বই পড়ছি না বা নোটস পড়ছি না সেটা, মানে নোটস পড়িনি, কিন্তু আমি এই টাইমটা যখন আমি বাংলা ইংলিশ সাইকোলজি পড়েছি আমি কিন্তু কন্টিনিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ে গেছি বা বিভিন্ন ওয়েবসাইট করে গেছি। মানে আমার প্রিপারেশনের অনেকটাই আহ, মানে শুনতে হয়তো কিরকম লাগবে বা এখন পেয়ে গেছি বলে হয়তো তাই ভাববে বলছি যে আমি রাস্তাতে কিন্তু প্রচুর পড়েছি, সেটা অটোতে হোক, মেট্রোতে হোক, বাসে হোক। আমি প্রচুর কোশ্চেন এইসব জায়গাতে সলভ করেছি, মানে যখন আমি পড়াতে যেতাম বা একটা টিউশন বাড়ি থেকে আরেকটা টিউশন বাড়ি যেতাম, বা নোটস বানিয়ে আমি ছবি তুলে পিডিএফ বানিয়ে নিতাম, সেই পিডিএফ পড়েছি। এগুলো সব রাস্তাতেই পড়েছি। তো এই বাকি যে 4-5টা সাবজেক্ট আমি বললাম, এটার এই প্রিভিয়াস ইয়ার প্রশ্ন বা বিভিন্ন ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করা, এই মাঝে ডেসক্রিপটিভ পড়ার টাইমটাতে হয়েছিল, কারণ আমার এই কনফিডেন্সটা ছিল যে যখন আমার এই বাংলা ইংলিশ আর সাইকোলজিটা তৈরি হয়ে যাবে, আমি যেহেতু পলিটি ইকোনমি বা হিস্ট্রি জিওগ্রাফি অতটা পড়ে রেখেছি ঠিকঠাক, যে একটা দুটো রিভিশনের মধ্যে আমার আবার ওটা মনে পড়ে যাবে, সব জিনিসটা মনে পড়ে যাবে। তো আমি আলাদা করে শুরু থেকে বাংলা ইংলিশ করিনি বা শুরু থেকে অপশনাল পড়িনি, প্রিলিমস এর পরই পড়া শুরু করেছিলাম। আর এই মানে পড়ার ধরনটা এরকম ছিল। আর একটা কথা, যেহেতু এখানে ডেসক্রিপটিভ বাংলা ইংলিশ বা অপশনাল এর কথা এলো, এই যে 800 নাম্বার আমাদের লিখতে হয়, এর জন্য আমি প্রচুর লিখেছিলাম, মানে লেখার কোনো বিকল্প আছে বলে আমার মনে হয় না। সাইকোলজি আমি প্রচুর লিখেছি। আমি স্মিতা ম্যামের কাছে যে সাইকোলজি পড়েছি, ম্যাম প্রচুর চেক করেছে, প্রচুর মক টেস্ট দিয়েছি আমি। ম্যাম কোশ্চেন বানাতো, সেরকম মক টেস্টও যেমন দিয়েছি, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আমি দুবার দুবার করে লিখেছি। লাস্ট 5 ইয়ার্স পেপার 1 পেপার 2 যদি দেখি, তো দুবার করে লিখলে আমি প্রায় 20টা পেপার পরীক্ষা দিয়েছি, মানে লিখেছি, ওই করে করে আমার স্পিড এসেছিল। তো মানে গুরুত্বটা সাইকোলজির পেছনে অনেকটাই ছিল, মানে খুব সবচেয়ে বেশি যদি কোনো সাবজেক্ট আমি পড়ে থাকি সেটা সাইকোলজি। মানে এক্ষেত্রে অপশনালকে তুমি একদম দারুণ একটা স্টোরি হিসাবে ফিট করেছো, এবং সত্যি সত্যি অপশনাল অনেক সময় কিন্তু ভালো একটা রোল প্লে করে। তো ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টদের অনেক সময় এই অসুবিধাটা হয় অপশনাল চুজিং এর ক্ষেত্রে। তো তোমার ক্ষেত্রে কোন সাইকোলজিটা কাজ করেছিল, মানে সাইকোলজি চুজ করার ক্ষেত্রেও কি সাইকোলজি কাজ করেছিল, এটা একটু যদি বলো। অনেকে অ্যানথ্রো সোশিওলজি, এখন সোশিওলজি অনেক মানে সোশিওলজিতে কেউ পেয়েছে রিসেন্ট ইয়ারে। পালি পালি একটা অপশনাল চুজ করার ক্ষেত্রে একটা প্রবণতা দেখা যাচ্ছে, বা আমাদের হ্যান্ডস সাইকোলজি একদম মানে অনেক বেশি স্টুডেন্ট এটা চুজ করে। তো সাইকোলজি চুজিং এর মানে চুজিং এর ব্যাপারে অপশনাল, সেক্ষেত্রে তোমার চিন্তা ভাবনা কি ছিল? আমি ইনিশিয়ালি, আমার বাড়ি যেহেতু গড়িয়ায়, আমি গড়িয়াতে একটা কোচিং এ পড়তে ভর্তি হই। পরবর্তীকালে সেটা উঠে যায়, কিন্তু সেখানে অপশনাল হিসাবে আমার কাছে দুটোই অপশন ছিল, আইদার সাইকোলজি না অ্যানথ্রোপোলজি। তো দুটো সিলেবাস যখন দেখি, আমার মনে হয় যে সাইকোলজির যে যা যা জিনিস আমরা ওখানে পড়ছি, মানে যা যা টপিক রয়েছে আমাদের সিলেবাসে পেপার 1 পেপার 2, সেটা আমাদের ডেইলি লাইফের সাথে রিলেটেড। তো ওই লিখতে বেশি ভালো পারবো, কারণ যেহেতু ডে টু ডে লাইফের সাথে রিলেটেড, ওইভাবে আমার সাইকোলজি নেওয়া। আর যদি অপশনাল চুজ করার ক্ষেত্রে বলি, যে সেটা যে অ্যাসপিরেন্টরা পরীক্ষা দেবে বা অনেকদিন ধরে যারা দিচ্ছে, একটুর জন্য হচ্ছে না, তো অপশনাল যার যেটা ভালো লাগবে তার সেটাই নেওয়া উচিত, কারণ এখানে পুরোটাই হচ্ছে যে আমাকে লিখে পাস করতে হবে। সেটা পালি অপশনাল হতে পারে, এগ্রিকালচার হতে পারে, বা আপনি যেমন বললেন সোশিয়োলজি, রিসেন্টলি সব রকমের অপশনাল থেকেই মেরিট লিস্টে যারা আছে তারা, মানে কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের দিকে যে ব্যাপারটা স্কিউড হয়ে গেছে সেটা নয়, সব দিকেই রয়েছে। তো কারোর গ্রাজুয়েশন যদি থাকে, গ্রাজুয়েশনের সাবজেক্ট যদি থাকে, তো আমার মনে হয় ডেফিনেটলি সেটা নেওয়া উচিত, নতুন সাবজেক্ট না পড়া শুরু করার থেকে। আর না হলে যার জন্য যেটা কনভিনিয়েন্ট, মানে অপশনাল নিয়ে নেওয়ার আগে অনেকবার ভাবি, কিন্তু নিয়ে নেওয়ার পর আমরা যেন দ্বিতীয়বার না ভাবি যে আমি কেন অ্যানথ্রোপোলজি নিলাম বা কেন সোশ্যালজি নিলাম বা সাইকোলজি নিলাম, যে সাবজেক্টই হোক না কেন। সাবজেক্টটার প্রতি বিশ্বাস এবং নিজের প্রতি বিশ্বাস রেখে শুরু করাটা আর সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ। তুমি যদি সাবজেক্টটাকে ডাউট করো তাহলে সেই ডাউটটা নিজের উপরেও আসবে, ওভারঅল মানে কাজে দেবে না তোমার। এই আর কি, অনেকটা দেখেছি মাঝপথে মানে একটা প্রিলিমস দেওয়ার পরে বা মেন্স দেওয়ার পরে অপশনাল চেঞ্জ করতে। তো এই ফ্রিকোয়েন্সি যেমন মানে এই এরকম ফ্রিকোয়েন্সি যদি এরকম জিনিস ঘটতে থাকে তাহলে সেটা প্রিপারেশনকেই হ্যাম্পার করবে। ঠিক বললাম বোধহয় আমি, ছবি তাই তো? হ্যাঁ, মানে ওই যেটা শুরু থেকে আমি বলে আসছি, যে নিজের উপর বিশ্বাসটা থাকা খুব দরকার, কারণ এখানে বিশ্বাস ভাঙার লোকের অভাব নেই এই প্রিপারেশনে। আর সময়টা যেহেতু অনেকটা বড় আমাদের, যে মানে নোটিফিকেশন থেকে রেজাল্ট আসতে একটু টাইম লেগে যাচ্ছে। তো ওই 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 সময়টা যদি নিজের উপর বিশ্বাস না থাকে, তাহলে মানে এই লম্বা টাইমটা সাস্টেন করা খুব মুশকিল হয়ে পড়বে। বেশ, এবার একটু মানে একটু আমার সাবজেক্ট নিয়ে কথা বলবো। ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি অঙ্কে ভালো, সেটা আমরা দেখেছি, আমি ক্লাস করাতে গিয়েও দেখেছি, যখন ক্লাসে ছিলে মানে বাকিদের থেকে একটু তাড়াতাড়ি অঙ্ক করতে।
তো সেই ব্যাপারটা আমি বাদ দিলাম, মানে বাদ দিলাম বলতে ইন দ্য সেন্স পেপার সিক্স একটা বিশাল স্কোরিং সাবজেক্ট। আমি যদি বাকি পেপার গুলোর থেকে তুলনায় বলি বিশাল স্কোরিং, কারণ এখানে ওই নেগেটিভের চান্স কম, হয় আমরা পারবো নয়তো আমরা পারবো না, আমি তো এটাই মনে করি। তো তোমার ক্ষেত্রে তুমি যেহেতু সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, হয়তো কোয়াইট ইজি ছিল, কিন্তু যারা নতুন অনেককে পেপার সিক্স কে প্রথম থেকে সিরিয়াসলি নেয় না আমি দেখেছি। এবং সেক্ষেত্রে তুমি কিভাবে অ্যাড্রেস করবে, মানে যদিও মানে আমি মানে ইন জেনারেল বলছি বাকি সব স্টুডেন্টদের জন্য, যে এখানে পেপার সিক্স কিভাবে ট্র্যাকেল করবো। অনেকে পেপার সিক্স কিন্তু প্রথম থেকে ভাবে না। হ্যাঁ, প্রিলিমসে তো 20 নম্বরের মধ্যে 18টা রিজনিং 7টা ম্যাথ, তাও সহজ সহজ করে ফেলছে কিছু একটা, কিন্তু মেন্সে গিয়ে কিন্তু পেপার সিক্সে দেখা যায় যে 120 পেতে অনেকের ঘাম ঝরে যাচ্ছে। তো পেপার সিক্স কে নিয়ে যদি তোমাকে আলাদা করে বলতে বলা হয়, তো সেটা তুমি কিভাবে অ্যাড্রেস করবে? আহ, মানে হ্যাঁ, আমি অঙ্কটা কমই করেছি। মানে আমি এতক্ষণ যে কথা বললাম কোথাও আমি ম্যাথস এর কথা বলিনি বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির কথা বলিনি, যেহেতু আমি ক্লাস 9 থেকে 12 পড়াতাম। তো ম্যাথস এর প্রিপারেশনটা স্যার, যদি পেপার সিক্স এর কথা বলি, আমি যদি অঙ্ক নাও জানি, একটা অঙ্ক নাও করতে পারি, তাও আমি প্রিলিমস পাস করে যাব। মানে আমি মানে যে কোনো ক্যান্ডিডেটের কথা বলছি, বাকি দিকটায় আমি গুরুত্ব দিয়ে পাস করে যাব। কিন্তু এই ম্যাথস এর পেপার সিক্স এর ক্ষেত্রে মানে ম্যাথস অ্যান্ড রিজনিং যেটা আছে, যদি এখন মানে প্রায় অনেকটাই ম্যাথস রিজনিং খুব কম আছে। ম্যাথ নির্ভর হয়ে গেছে। আমি যে দুবার মেন্স দিলাম, হার্ডলি 10-12টা প্রশ্ন হয়তো রিজনিং থেকে হয়। তো এইখানে যেটা আপনি বললেন স্কোরিং এর কথা, খুব স্কোরিং সাবজেক্ট। আর অ্যাডভান্স ম্যাথস এর গুরুত্ব অনেকটা বাড়ছে। 2022-এর ক্ষেত্রে দেখেছি 23-এ অনেকটা কম ছিল অ্যাডভান্স ম্যাথস, কিন্তু 22-এ অনেকটাই ছিল। আর 2022-এর 70টার মতো প্রায় অঙ্ক ছিল যেটা অ্যাডভান্স ম্যাথামেটিক্স থেকে, যেটা কিন্তু অভাবনীয়, কোনোদিন কোনো মেন্সে এরকম ছিল না, হ্যাঁ। প্রায় 60 থেকে 70টা। তো যদি সেটা মানে আর্টস বা কমার্স বা সেরকম ভাবে বলছি না, ইন জেনারেল সবার জন্যই বলছি। তো আগে তো আমার অ্যারিথমেটিকের পার্টটা স্ট্রং হতে হবে। মানে অ্যারিথমেটিকে যে 10-12টা চ্যাপ্টার আমাদের হয়, তো সেইটা আমাদের স্ট্রং করতে হবে, কারণ ওইখানে কোনো মাস্তি নেই। ওই 10-12টা যে অ্যারিথমেটিকের চ্যাপ্টার, সেটা আমাদের ভালো করে করতে হবে। এবার করার সোর্স প্রচুর আছে। মানে আমি কোনো স্পেসিফিক বইয়ের নাম বলবো না। ইউটিউবে অসংখ্য চ্যানেল আছে, অসংখ্য প্লেলিস্ট আছে। মানে আপনার যেমন আছে, যে কোনো টিচার যারা রয়েছে, সেটা রেলওয়ের হতে পারে, এসএসসি হতে পারে, পিএসসি হতে পারে, যে যেখান থেকে চাইলে শিখতে পারে। খুব ভালো করে দেওয়া আছে। তো আগে তো বেসটা স্ট্রং করা দরকার। যে মানে বেসটা যদি স্ট্রং হয়, তাহলে আমি মানে ফাউন্ডেশনটা স্ট্রং হওয়া খুব দরকার বাড়ি বড় করতে গেলে, মানে এই ক্ষেত্রে নাম্বার বেশি তুলতে গেলে। তো এখানে অ্যারিথমেটিকটা হচ্ছে সেই বেসটা। অ্যারিথমেটিকের পর আমরা যদি অ্যালজেব্রার দিকে দেখি, তারপর ট্রিগোনোমেট্রি দেখি বা মেনসুরেশন দেখি, জিওমেট্রি রয়েছে। তো আগে তো অ্যারিথমেটিকের পার্টটা খুব স্ট্রং করতে হবে, কারণ খুব কঠিন প্রশ্ন হলেও প্রায় 70-80টা প্রশ্ন তো অ্যারিথমেটিকের পার্ট থেকেই চলে আসবে। আর সেটা ডুয়েবল। মানে আমি 22 আর 23-এর কথা বলছি, 23-এ যদিও অ্যারিথমেটিক পার্টটাই বেশি ছিল। তো মানে ওই 80টা প্রশ্ন তো আমাকে পারতেই হবে, বা 70টা প্রশ্ন আমাকে পারতেই হবে, কারণ সবাই পারছে ওটা। আমি যদি অ্যারিথমেটিকেই পিছিয়ে যাই, তাহলে আমি রেস থেকে মানে অনেকটাই পিছিয়ে যাব। নেক্সট যেটা হলো, সেটা ওই রেগুলার প্র্যাকটিস বা মক টেস্টের কথা আমি একটু আগে বলেছিলাম। সেটা যে কোনো জায়গা থেকে আবার বলছি, আমি সাপোজ আজকে রেশিও করলাম বা পার্সেন্টেজ করলাম, দুটো চ্যাপ্টার আমি শিখেছি, সেটা ইউটিউব থেকেই শিখেছি আমি, বা আমি ক্লাস 9-10-এর যে বই আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই থেকেও আমরা পড়া শুরু করতে পারি, সেখান থেকে করেছি। তারপরে কোথাও একটা এমসিকিউ সেট খুঁজলাম, ওয়েবসাইট প্রচুর আছে, সেখান থেকে আমি তাও নাম বলে দিচ্ছি, এক্সাম বেদা আছে, ইন্ডিয়া বিক্স আছে, ফেসবুকের যে আছে, যে কোনো আমি যদি রেশিও এমসিকিউ বলে সার্চ করি, তাহলেও প্রচুর ওয়েবসাইট খুলে যাবে আমাদের। সেখান থেকে আমি করে দেখলাম যে আমি পারছি কিনা। তো ওই নিজের উপর টেস্ট করাটা খুব দরকার, আমি যেটা শিখলাম সেটা করতে পারছি কিনা। রেগুলার যদি আমরা প্র্যাকটিস করতে থাকি ম্যাথস, ওই তাহলে ওই নিজের মধ্যে সেন্সটা ডেভেলপ করবে। কারণ ম্যাথসে কেউ ভালো বা খারাপ হয় বলে আমার মনে হয় না, পুরোটাই হচ্ছে যে আমার অঙ্ক করার সেন্সটা আছে কিনা। সেটা 9, 10, 11, 12 স্টুডেন্টদের জন্য যেটা হতে পারে, বা চাকরি পরীক্ষার ক্ষেত্রে যারা আসছে সেই। তো করতে করতেই ম্যাথের সেন্সটা ডেভেলপ হয়। তো এই সেন্সটা নিজেকেই ডেভেলপ করতে হবে। যে কোনো টিচারের কাছে পড়তে পারি আমরা, কিন্তু যতক্ষণ না নিজে করছি, টিচার তো সব করিয়ে দেবে না। আহ, যতক্ষণে নিজে করছি, নিজে প্র্যাকটিস করছি, সেটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখেও প্র্যাকটিস করা যেতে পারে, যে আমি করতে পারছি কিনা। আমার মনে হয় সবচেয়ে ভালো হবে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন করা। তাহলে বুঝতে পারবো যে আমি এই যে এক্সামটা দিতে যাচ্ছি, সেই স্ট্যান্ডার্ডটা ম্যাচ করতে পারছি কিনা। আর এখানে যেহেতু আমি টিচারের কথা বললাম, আর একটা কথা বলি, যে মানে একটা টিচারের পরিশ্রম যেখানে শেষ হয়,
ক্যান্ডিডেট যে রয়েছে তার পরিশ্রম সেখান থেকে শুরু হয়, কারণ টিচার তো সব পড়িয়ে দেবে না। মানে মানে ফর এক্সাম্পল স্যার আমি বলছি আপনার কাছে, ধরুন একটা স্টুডেন্ট পড়ে, আপনি তাকে 30টা অঙ্ক শেখালেন সিম্পল ইন্টারেস্ট থেকে, সে ওই 23ই যে আসবে সেটা তো নয়, তাকে তো এবার বাইরে থেকে খুঁজতে হবে যে আমি আর কোন কোন পরীক্ষা হয় সেখানে এইখান থেকে কি প্রশ্ন এসছে। তো এই খাটনিটা আরো বাড়াতে হবে। মানে আমি কখনোই এরকম বলবো না যে না খেটে খেলে খেলাধুলা করে সিনেমা দেখে ডাব্লিউবিসিএস হয়ে যাওয়া যাবে। অনেকে সেরকম বলে যে বইপত্র পড়েছি, গল্পের বই পড়ে ডাব্লিউবিসিএস হয়ে গেছি, কিন্তু ব্যাপারটা সেরকম নয়, অতটা ইজি নয়, প্রচুর খাটতে হবে। তো এই তো মানে খাটাখাটনির সাথে এই যে এখন রিলস এর যুগ ধরো, তো সেক্ষেত্রে তুমি একটা কথা বলো, তুমি নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে কিভাবে রাখলে, এবং সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশন কতটা ক্ষতি করতে পারে একটা অ্যাসপিরেন্টে, বা তার এই সাকসেসের টাইম ফ্রেমটাকে কতটা বাড়িয়ে দিতে পারে আর কি, মানে কতটা ডিলে করতে পারে সোশ্যাল মিডিয়া বা ডিস্ট্রাকশন দিয়ে যদি বলো। আমি মোবাইলের ডিস্ট্রাকশন বলছি না, কেন আমার স্ক্রিন টাইম প্রিপারেশন টাইমে 14-15 ঘন্টা ছিল, এখন বোধহয় কমে গিয়ে 8-9 ঘন্টা হয়েছে। হ্যাঁ, আমি আগে মোবাইলের কথাটা বলে দিলাম যে মোবাইল আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, মোবাইল ছাড়া আমি চাকরি পেতাম না, আমি পড়তেই পারতাম না মোবাইল ছাড়া। আর সোশ্যাল মিডিয়া যদি বলি, তো আমার ফোনে সোশ্যাল মিডিয়া বলতে হোয়াটসঅ্যাপ আর ইউটিউব বলে কিছু ছিল না। আমি রেজাল্টের 2 দিন পরে, এই আমাদের 27 তারিখ রেজাল্ট বেরিয়েছে, 28 বা 29 তারিখ আমি ফেসবুক খুলেছি। তো আমার কাছে মনে হয়নি যে ফেসবুক থাকাটা, ইনস্টা থাকাটা কোনো গুরুত্বপূর্ণ, সেখান থেকে ইনস্টাগ্রাম থেকে বা ফেসবুক থেকে কিছু আমি জানতে পারছি। সেটা এই ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন না, আমি গেটের টাইম থেকে বলছি, যেখান থেকে আমার ইউজফুল কিছু আসতো না, তাই আমার এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে হয়নি। আমার মনে হয় যে মানে আমি যেহেতু একটু কম কথা বলি বা সোশ্যালাইজ অত করি না, খুব একটা ক্লোজ গ্রুপের মধ্যে থাকতাম, তো আমার এগুলোর প্রতি কোনো আসক্তি ছিল না। এবার ফেসবুক ইনস্টাগ্রাম থাকতেই পারে, আবার বলছি যে যেটা শুরু থেকে বলে এসেছি যে নিজের প্রতি সৎ থাকবো। আমি রিল দেখতে দেখতে 1-2 ঘন্টা কাটিয়ে দিলে তো মানে মানে সেরকম হ্যাবিট যদি হয়ে থাকে তাহলে মুশকিল। আহ, মানে ওই বিঞ্জ ওয়াচিং যেটা বলি, সেটা যদি হয় যে ঠিক আছে আমি 2 ঘন্টা 3 ঘন্টা পড়লাম, 5-10 মিনিট দেখে নিলাম আবার রেখে দিলাম, তো সেটা করা যেতেই পারে। আমার কাছে কোনো কিছুই ডিস্ট্রাকশন না, যতক্ষণ না আমি নিজের প্রতি সৎ থাকলে আমি সমস্ত ডিস্ট্রাকশনকে দূরে সরিয়ে রাখতে পারবো। একদমই তাই। আচ্ছা, আহ, এরপর আমি একটু অন্য ধরনের প্রশ্নে যাচ্ছি, যে প্রিপারেশনের সময় ফ্যামিলি ফ্রেন্ডস মানে কতটা সাপোর্ট পেয়েছি, মানে সেটা টিচারদের তো তুমি বললেই, সেটা আমি যাচ্ছি না, মানে আমি বলছি ফ্যামিলি আর ফ্রেন্ডস এই মেন্টাল সাপোর্টটা কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ ভাই তুই থাক, লেগে থাক, বন্ধুর ক্ষেত্রে হতে পারে, সেটা ফ্যামিলি হতে পারে, সেটা এনিওয়ান, সেটা কিভাবে তুমি কতটা পেয়েছিলে? মানে এটা তো মানে আমি যতটা বলবো ততটাই কম বলা হবে। যদি আমার মা বাবার কথা বলি, আমার বুবুন বলে একটা বন্ধু আছে, বা দিদির কথা বলি, এটা হলো যারা মানে ইনার সার্কেল বা মানে একেবারে কাছে। আর বন্ধুর কথা যদি বলি, আপনি কিছুটা জানেন, সেটা হচ্ছে এই প্রিপারেশন স্টেজে আমার যে বন্ধু ছিল, মানে এখনো আছে, ও মারাত্মক সাপোর্ট করেছে আমাকে। সেটা শুধুমাত্র যে মানে ওই প্রিপারেশন আমাকে কখনো ডিমোটিভেটেড হতে দেয়নি। তো বন্ধু বান্ধব থাকা খুব গুরুত্বপূর্ণ, যদিও যদি তারা প্রিপারেশনে থাকে, মানে তো তারা আরো প্রিপারেশনটাকে ভালো করে বলে আমার মনে হয়। তো আমি এই বন্ধু আর বাড়ির লোক এই জায়গা থেকে খুব লাকি। মানে অনেক বন্ধু আমার ছিল, যে অনেক বন্ধু আছে এরকম নয়, যে খুব এই প্রিপারেশন স্টেজে যাদের সাথে বা যার সাথে বন্ধুত্ব হয়েছে সে মারাত্মক হেল্প করেছে। তো এখান থেকে আমি লাকি যে এই 2 জায়গা থেকে আমি কন্টিনিউয়াস মোটিভেশন পেয়ে গেছি। বাহ। আর এই প্রিপারেশনের স্টেজে তুমি যদি তোমাকে জিজ্ঞেস করা হয় একটা লং জার্নিতে সবচেয়ে টাফেস্ট পয়েন্ট কোনটা ছিল, একটা যদি বলো, মানে সবটাই মানে চড়াই উতরাই নেই আমাদের জীবন এবং সফলতা, সেই জায়গাটা দিয়ে তোমার টাফেস্ট পয়েন্ট, মানে যে জায়গাটাকে মনে হয়েছে বোঝাই পারবো না বা হাল ছেড়ে দেবো, কখনো মনে হয়েছে কিনা সেটা একটা বড় কথা, সেটা একটা প্রশ্ন। আর মানে সবচেয়ে টাফ পয়েন্ট কোনটা ছিল এই প্রিপারেশন স্টেজে? টাফ পয়েন্টটা ছিল তো শুরু করাটা। তো একবার যখন শুরু হয়ে গেছে পড়াটা বা প্রিপারেশনটা বা জার্নিটা, তখন তো আর ছেড়ে দেওয়ার কোনো জায়গা ছিল না। তো ইনিশিয়াল ফেজটাই টাফ ছিল, যে শুরু করব ওই জায়গাটা। আর কখনো হতাশ ডেফিনেটলি হয়েছি, বা মানে সে খুব নর্মাল, এত বড় একটা ফেজে আমি এই ভেবে বা হতাশাটা বেশি আসতো যে ওই যে আমি পড়ার টাইমটা সেরকম পাচ্ছি না। থ্যাঙ্কফুলি এক্সামের মাঝে গ্যাপটা একটু বেশি ছিল, যেটা আমাকে পড়তে সাহায্য করেছে, প্রিপারেশন করতে সাহায্য করেছে। তো ওই লং টার্ম ডিমোটিভেশন সেটা আমার কখনো আসেনি। আর এই কখনো যে ছেড়ে দেবো এটাও ভাবিনি।
কারণ যেটা বললাম, অনেক মানুষ আমার উপর ভরসা করেছিল, বা আমি নিজে অ্যাকাউন্টেবল ছিলাম অনেক মানুষের প্রতি যে এনি হাও আমাকে করতে হবে। তো ওই ছেড়ে দেওয়ার কথা কখনো মাথায় আসেনি। আচ্ছা, এবার একটু যারা নতুন শুরু করছে তাদের জন্য খুব কুইকলি আমি জানতে চাইবো তোমার বুক লিস্ট কি ছিল, মানে ডাব্লিউবিসিএস প্রিপারেশনের বুক লিস্ট তোমার কি ছিল, এবং বুক লিস্ট কোন বুক লিস্ট বা এখন বাজারে হতে পারে তুমি যখন প্রিপারেশন নিচ্ছ সেই বইটা তুমি নাও নি, কিন্তু এখন মনে হয় যে এই বইটা থাকলে তোমার ভালো। তোমার আমি বলতে চাইছি তোমাকে যদি ডাব্লিউবিসিএস এর বুক লিস্ট বলতে বলা হয় তুমি কোনগুলো স্টুডেন্টদেরকে রেফার করবে, যদি এটা প্রমোশনাল নয় একেবারেই, যেটা একদম মানে অথেন্টিক তোমার যেটা কাজে লেগেছে তুমি যেটা বলতে চাও, মানে যদি কোনো রেফারেন্স কেউ চাই আমাদের স্টুডেন্ট। হিস্ট্রির ক্ষেত্রে মানে আগে তো সবার আগে আমি যে বইটা দিয়ে শুরু করেছিলাম পড়া, যেটা ডাব্লিউবিসিএস ম্যানুয়াল, যেটা নিতিন সিংহানিয়া স্যারের। ইকোনমিক্স এর ক্ষেত্রে নিতিন সিংহানিয়া স্যারেরই বই আছে, ইন্ডিয়ান ইকোনমি, সেটা। সায়েন্সের ক্ষেত্রে বলতে পারি যে যেটা আমাদের আরিয়ান্তের এনসাইক্লোপিডিয়া আছে, জেনারেল সায়েন্স বলে যে বইটা আছে সেটা, আর সায়েন্সেরও যে বই আছে। হুম, এই দুটো। ম্যাথস এর ক্ষেত্রে আমি কোনো বইয়ের নাম বলছি না, কারণ আমি বললাম যে বিভিন্ন পরীক্ষার প্রচুর প্লে লিস্ট আছে, সেটা। পলিটির ক্ষেত্রে ইন্ডিয়ান পলিটি, যেটা লক্ষ্মীকান্তের বই আছে, সেইটা যে কেউ পড়তে পারে। আমি যদিও পড়িনি, আমি সব্যসাচী সাহা স্যারের যে প্লে লিস্ট আছে ইউটিউবে, সেখান থেকেই পড়েছি। জিওগ্রাফির ক্ষেত্রেও আমি কোনো বই পড়িনি, তাই বইয়ের নাম আমি বলতে পারবো না। প্রিভিয়াস ইয়ার প্রশ্ন প্রচুর পড়েছি। আর হচ্ছে যে সেই ওই যেখানে সব্যসাচী সাহা স্যারের প্লে লিস্ট আছে, একই চ্যানেলে জিওগ্রাফিরও প্লে লিস্ট আছে। ওর বাইরে আমি কিছু জানি না, আমি শুধু ওইটুকুই পড়েছি, ওই দুটো সাবজেক্ট ওখানে যা আছে। আর হিস্ট্রির ক্ষেত্রে বলতে পারি যে পুনাম দালাল দাহিয়া ম্যামের যে বই আছে, সেটা এনশিয়ান্ট মিডিয়েভেল হতে পারে, মডার্ন হতে পারে, সেটা। আমি স্পেকট্রাম পড়িনি। আমি খুব সম্ভবত বিপিন চন্দ্র পালের বা বিপিন চন্দ্রের যে বই আছে সেটাও পড়িনি। মানে অত বই অত বই না পড়েও, হ্যাঁ, আমি এত বই পড়িনি। কেউ চাইলে পড়তেই পারে, তো আমার মনে হয় এত বই পড়ার দরকার নেই একটা পরীক্ষা পাশ করতে গেলে। আর ম্যাথস এর ক্ষেত্রে তো যেটা বললাম, আর কারেন্ট অ্যাফেয়ার্স এর বিভিন্ন সোর্স আছে ইউটিউবে, প্রচুর যে কোনো চ্যানেল আছে। আমি কোনো পার্টিকুলার চ্যানেলের নাম নেব না, সেই যে কোনো চ্যানেল থেকে আমরা মান্থলি পড়তে পারি, টপিক ওয়াইজ যে কারেন্ট অ্যাফেয়ার্স হয় সেটা পড়তে পারি। আর জিকে এর ক্ষেত্রে বলি যে ডাব্লিউবিসিএস ম্যানুয়াল যেটা রয়েছে, সেখানে চ্যাপ্টার ওয়াইজ প্রচুর জিকে রয়েছে, সেইগুলো পড়লেই না। আর আমি ইউটিউবে থেকে হিস্ট্রি, আর রাজীব চক্রবর্তী স্যার, কুবলয় বাসু স্যার, এদের প্রচুর ক্লাস ইউটিউবে রয়েছে, সেগুলো আমি দেখতাম। তো মানে আমার হিস্ট্রি সোর্স বেসিক্যালি এই দুটো, মানে ওখান থেকেও আমি হিস্ট্রি করেছি। বেশ। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাইবো, সেটা হচ্ছে আমি মানে প্রেজেন্ট যে সিনারিও চলছে পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনের, যদি এই উত্তরটা দেওয়া মানে তোমাকে ওই রকম ভাবে আমি জিজ্ঞেস করছি না, আমি জাস্ট একটা প্রেজেন্ট সিনারিও বলছে, যেহেতু আমাদের নোটিফিকেশন ডিলে হচ্ছে। তো অনেক সময় কি হচ্ছে স্টুডেন্টরা না এই মানে যেহেতু প্রায় 930 দিন হয়ে গেছে কোনো নোটিফিকেশন নেই, তো ডাব্লিউবিসিএস পরীক্ষার পরে মানে প্রায় 3 বছর হতে চলবে, তো নতুন করে নোটিফিকেশন নেই। যারা অনেকদিন ধরে আছে বা যারা ধরো এবারে পাইনি বা ইন্টারভিউ দিয়েছে পাইনি বা মেল দিয়েছে ইন্টারভিউ কল পাইনি, তারা কিভাবে নিজেদেরকে ধরে রাখবে? ধরো এখনো নোটিফিকেশন কবে আসবে, ভোটের আগে না পরে। তো এই আমি স্টুডেন্টদের জন্য আমি কিছু বলছি, অনুরোধ করছি তোমাকে। মানে যেহেতু একটা লং প্রসেস, কবে আবার ডাব্লিউবিসিএস 23-এর পরে 24-এর পরীক্ষা এখনো হয়নি, 2026 সালের ফেব্রুয়ারি মাসে। আমি যদি এখানে কোনো স্টুডেন্টের জায়গায় থাকতাম, মানে এটা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, আমি খুব খুশি হতাম যে পরীক্ষা ডিলে হচ্ছে। কারণ পরীক্ষা যত ডিলে হবে, আমি পড়ার টাইমটা তত বেশি পাবো। যদি পরের সপ্তাহে পরীক্ষা হয়, তাহলে কি আমি তৈরি পরীক্ষা দেওয়ার জন্য? যদি না হয়, উত্তরটা না হয়, তাহলে পরীক্ষা ডিলে হচ্ছে, তো আমার এটা প্রিপারেশন আরো ভালো করার জায়গা। কিন্তু ডিলেটা এখানে 3 বছর, মানে কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে তুমি যেটা বলছো আমি বুঝতে পেরেছি, কিন্তু সমস্যাটা যেটাই হয় আর কি, যে অনেকে তো বিভিন্ন রকম পরিস্থিতি থাকে, মানে একটা প্রিপারেশনের একটা খুব ভালো প্রিপারেশনের জায়গায় এলো, তার পরীক্ষা না হওয়ার জন্য সরি সেই ফ্লোটা ব্রেক করে যাচ্ছে। আমি সেই জায়গা থেকে বললাম, মানে নিজেকে কিভাবে মোটিভেট করবে এই সময়। যারা মানে পরীক্ষা দেওয়ার কথা একবার যখন ভেবেছে, নিশ্চয়ই কোনো একটা পার্টিকুলার রিজনে শুরু করেছে। আমি এই বছর 2023-এর অনেককে চিনি যারা তারাও বিটেক করা, অনেক চাকরি পেয়েছে, তাও সে চাকরি করেনি। না করে 2020 থেকে প্রিপারেশন শুরু, রেজাল্ট বেরিয়েছে 2026-এর 27শে জানুয়ারি। তো এতদিন তারাও নিজেকে ধরে রেখেছে। মানে এটা একটা পার্ট অফ দ্য প্রসেস, যে আমাকে একটু ওয়েট করতে হচ্ছে।
ওই মানে এখানে ডিমোটিভেটেড হওয়ার জায়গাটা তখন থাকবে না, যদি আমার কাছে একটা খুব স্ট্রং ওয়াই থাকে আমি কেন শুরু করেছি। আর একটা পরীক্ষা হয়তো ডিলে হচ্ছে, আমরা যদি পাইপলাইনে দেখি পিএসসির অনেক কটা এক্সাম হওয়ার কথা আছে, একসাথে অনেক কটা নোটিফিকেশন বেরিয়েছিল। তো ওই যেটা আমাদের হাতে নেই সেটা ভেবে লাভ নেই। আমি বরাবর বিশ্বাস করি যে কন্ট্রোল দ্য কন্ট্রোলেবলস বলে একটা কথা আছে। আমি আমার প্রিপারেশনটাকেই কন্ট্রোল করতে পারি, বাকি কিছুর ওপর আমার কোনো কন্ট্রোল নেই। তো আমি নিজে কখনো সেটা ভাবিনি। আর এই সময়টা তারা অন্য পরীক্ষাও দিতে পারে, এখন রেলের পরীক্ষা, আরআরবি পরীক্ষা খুব ফ্রিকুয়েন্টলি হচ্ছে। আরআরবি পরীক্ষা দিক, এসএসসি পরীক্ষা দিক, তাহলে এরা পরীক্ষার ওই ইকোসিস্টেমের মধ্যে থাকবে, যেটা তাদের আলটিমেটলি হেল্পই করবে, কোনো কিছুই বৃথা যায় না। একদমই তাই। তো আমরা শুনলাম সৌভিকের কথা, সৌভিকের জার্নির কথা। তো আজকে আর ভিডিওটা আমি দীর্ঘায়িত করবো না। আমি শুধু লাস্ট একটা জিনিস জানতে চাইবো, সেটা খুব আমার আহ, মানে অনেকবার সামনাসামনি সুযোগ হয়েছে কিন্তু জানতে ইচ্ছে করেনি। এই 8টা সাবজেক্টের মধ্যে তোমাকে যদি বলা হয় তোর ফেভারিট সাবজেক্ট, মানে কোনটা পড়ে তুই মজা পেয়েছিলি, ইউ রিয়েলি এনজয় সাবজেক্ট, সেটা তোমার কোনটা? মানে আমি এখানে 8টাকে ভেঙে 4টে করে নিচ্ছি, কারণ আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি সেভাবে পড়িনি, সেটা যেহেতু আমি টিউশন পড়াতাম তাই। তো বাকি যে 4টে পড়ে রয়েছে আমার, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, তো আমার যেটা সবচেয়ে পড়তে ভালো লেগেছে সেটা হিস্ট্রি। কারণ যখন স্কুলে 10 অব্দি হিস্ট্রি পড়েছি তখনও ভালো লেগেছে। তো আবার এতদিন পর আমি লাস্ট হিস্ট্রি পড়েছি 2011 সালে মাধ্যমিকে, 2011-তে। তারপর আবার হিস্ট্রি পড়েছি 2022-এ। 11 বছর পর আবার হিস্ট্রি পড়তে আমার ভালোই লেগেছে। বাহ, ইতিহাস। তো ইতিহাস এমন একটা সাবজেক্ট, সত্যি মানে ইন্টারেস্টিং সাবজেক্ট, এবং তুমি যদি ইন্টারেস্ট নিয়ে পড়ো তাহলে স্বাভাবিকভাবেই খুব ভালো লাগে। তো তো ইতিহাস যেরকম সাবজেক্ট, একটা ইতিহাস কিন্তু অনেক কিছু তৈরিও করে, মানে অনেক কিছু ইতিহাস তৈরি হয়, যেভাবে একটা স্টুডেন্টের স্ট্রাগেল, তার জার্নি, সেখান থেকে তার সফলতা। সেরকমই আমি চাইবো তোমরা যারা আজকের অ্যাসপিরেন্ট, তোমরা একদিন এইভাবে ইতিহাস সৃষ্টি করো। সৌভিকের কথা শুনলাম, সৌভিক লাস্ট মেসেজ যেটা তুমি এখনকার স্টুডেন্ট যারা প্রিপারেশন স্টেজে আছে তাদের জন্য একটা একটা সেন্টেন্স বা দুটো সেন্টেন্স থেকে যদি ছোট করে বলো, তারপর আমরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করবো। আমার মনে হয় যে যদি খাটতে থাকি আমরা, তাহলে কোনো খাটনি বিফলে যাবে না। আহ, 1 বছর, 2 বছর, 3 বছর লাগতে পারে, কিন্তু আলটিমেটলি হয়ে যাবে। আর এই নিজের প্রতি সৎ থাকাটা, বিশ্বাস থাকাটা জরুরি। আর একটা কথা বইয়ের ক্ষেত্রে বলতে পারি, যে একটা সাবজেক্টের জন্য 5-6 রকমের বই না পড়ে একটা বই যদি 5-6 বার রিভাইজ দেওয়া যায়, তাহলে সেটা অনেক বেশি হেল্পফুল হবে। বাহ, খুব সুন্দর। তোমরা শুনলে সৌভিকের কথা। তো আবারও একবার কংগ্রাচুলেশন সৌভিককে। আহ, আমাদের মানে কি বলবো, সত্যি প্রাউড করার জন্য। আহ, যারা যারা এখন এই মুহূর্তে প্রিপারেশনের স্টেজে আছো, তোমাদেরকে অনুরোধ করবো, সৌভিক যেটা বললো, নিজের প্রতি অনেস্ট থাকো, নিজের হার্ডওয়ার্কের প্রতি একটু যত্নশীল হও। যেটা তুমি প্রিপারেশনটা তুমি নিচ্ছ, যে সময়টা তুমি এর পেছনে দিচ্ছ, সেটা যতটা পারবে ইউটিলাইজ করার চেষ্টা করো, ম্যাক্সিমাইজ করার চেষ্টা করো। বাকিটা তো শুনলে। তো সবাই ভালো থেকো, সবাই সফল হও, এটুকুই বলতে পারি। থ্যাংক ইউ সৌভিক আমাদের সাথে থাকার জন্য কিছুক্ষণ। আবার একবার কংগ্রাচুলেশন এবং থ্যাংক ইউ। থ্যাংক ইউ।